নমস্কার, আমি কৌশানী। বয়সটা ৩৫-এর কোঠায় পা দিলেও আজও মনে হয় সময় যেন কোথাও একটা থমকে আছে। আমার গায়ের রং দুধে আলতা, তবে এক অদ্ভুত মায়া আছে তাতে। দীর্ঘদেহী গড়ন আর অযত্নেও ফেপে ওঠা একঢাল কালো চুল, এই আমার পরিচয়। আজ ৭ বছর হতে চলল অনয়ের বাবা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। সেই থেকে এই বিশাল বাড়িতে আমি আর আমার একমাত্র ছেলে অনয়। সংসারের ধানি টানতে টানতে নিজের কথা ভাবার সময় পাইনি কোনোদিন। কিন্তু ইদানিং মাঝরাতে ঘুম ভেঙে গেলে বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে। শরীরের একটা নিজস্ব ভাষা থাকে, যা বয়স আর একাকিত্বের সাথে পাল্লা দিয়ে আরও তীব্র হয়। আমার এই পুষ্ঠ শরীর, এই গঠন সবই যেন এক অদৃশ্য শৃঙ্খলে বন্দী। মাঝে মাঝে মনে হয় আমি কি কেবলই একজন মা, নাকি তার বাইরেও আমার নারীত্বের কোনো দাবি আছে। এই অতৃপ দেখে কি তথায় মানুষের মনে বিষের জন্ম হয়। অনয় এখন বিষের টকবগে যুবক। ওর হাঁটা চলা, গলার স্বর সবই ওর বাবার মতো। ইদানিং আমি লক্ষ্য করছি অনয় সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর করে। আমি যখন রান্না করি ও দরজার কোণায় দাঁড়িয়ে থাকে। আমি যখন ঘাম মুছি ও অপলক তাকিয়ে থাকে। আমার মনে হলো ওর চোখের দৃষ্টিতে আগেকার সেই নিষ্পাপ ভাবটা আর নেই। কেন জানি মনে হচ্ছে ও আমার শরীরের খাঁজে খাঁজে কোনো এক নিষিদ্ধ ইশারা খুঁজছে। এই ভয়টা যখন প্রথম মাথায় এলো তখন আমি শিউরে উঠেছিলাম। নিজের ছেলেকে নিয়ে এমন চিন্তা করাও তো পাপ, কিন্তু ওর আচরণ আমাকে ভাবিয়ে তুলছে। ও কি তবে আমার একাকিত্বের সুযোগ নিতে চায়? আমার শরীরের এই গঠন কি ওর ভেতরে কোনো অস্বাভাবিক লালসার জন্ম দিচ্ছে? পরদিন সকালে ড্রয়িং রুমে বসে কাগজ পড়ছিলাম। অনয় এসে আমার একদম গা ঘেঁষে বসল। আমি কিছুটা অস্বস্তি নিয়ে সরে গেলাম। ও শান্ত গলায় বলল, মা, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। এই নীল শাড়িটাই তোমার শরীরের উজ্জ্বলতা যেন ঠিকরে পড়ছে। ওর কথাগুলো শোনার পর আমার কান ঝাঝা করে উঠল। একজন ছেলে তার মাকে সুন্দর বলতেই পারে, কিন্তু শরীরের উজ্জ্বলতা শব্দটা কেন? আমি কড়া চোখে ওর দিকে তাকালাম। ও হেসে ফেলল। সেই হাসিতে আমি যেন এক রহস্যময় ইঙ্গিত দেখতে পেলাম। ও আমার খুব কাছে এসে নিচু স্বরে বলল, মা, তোমার কি খুব একা লাগে? আমি কি তোমার সেই একাকিত্ব দূর করতে পারি না? কথাগুলো বলেই ও আমার চুলের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করল। আমি দ্রুত উঠে দাঁড়ালাম। বুকটা ধরফর করছিল। আমি ভাবলাম অনয় কি তবে সীমা অতিক্রম করছে। সারাটা দিন আমি ওর থেকে দূরে দূরে থাকলাম, কিন্তু ও যেন ছায়ার মতো আমার পিছু নিল। বিকেলে যখন আমি বারান্দায় কাপড় শুকাতে দিচ্ছিলাম, ও পিছন থেকে এসে দাঁড়াল। আমি বুঝতে পারছিলাম ও আমার পিঠের দিকে তাকিয়ে আছে। আমার পরনের পাতলা শাড়ির উপর দিয়ে ওর দৃষ্টি যেন ধারালো অস্ত্রের মতো বেঁধছিল। ও বলল, মা, তোমার পিঠের তেলটা কিন্তু এখনও একদম আগের মতোই আছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার পিঠের তেল ও দেখল কি করে? আমি কি তবে এতটাই অসতর্ক ছিলাম, নাকি ও সুযোগ বুঝে আমার গোপনীয়তা হরণ করছে? এই সন্দেহ আমার মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করল। রাত গভীর হয়েছে। বৃষ্টির শব্দে চারপাশ নিস্তব্ধ। আমি আমার ঘরে শুয়ে আছি, কিন্তু চোখে ঘুম নেই। অনয়ের কথাগুলো কানে বাজছে। হঠাৎ মনে হলো দরজায় কেউ টোকা দিল। আমি শিউরে উঠলাম। এত রাতে কে? দরজা খুলতেই দেখি অনয় দাঁড়িয়ে। ওর পরনে পাতলা টি শার্ট, চুলগুলো এলোমেলো। ও বলল, মা, ঘরে বড় একটা আরশিনোলা ঢুকেছে। আমি কি আজ তোমার ঘরে শুতে পারি? আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ২৫ বছরের একটা ছেলে আরশোলার ভয়ে মায়ের ঘরে শুতে চায়, এটা কি বিশ্বাসযোগ্য? আমি বললাম, না অনয়, তুই তোর ঘরে যা, তুই এখন বড় হয়েছিস। ও জেদ ধরে বসল। মা, ছোটবেলায় তো তোমার কোলেই ঘুমাতাম, আজ কেন এত আপত্তি? আমি কি এখন তোমার পর হয়ে গেছি? ওর এই পর হওয়ার আর্তনাতে আমি যেন এক লুকানো কামনার সুর পেলাম। ও ঘরের ভেতর ঢুকে সোফায় বসল। ওর বসার ভঙ্গি, ওর তাকানো সবই যেন আমাকে অস্থির করে তুলছিল। আমি বিছানায় শুয়ে পড়লাম দেয়ালের দিকে মুখ করে, কিন্তু আমার সারা শরীর যেন কাটা দিচ্ছিল। মনে হচ্ছিল অনয় অন্ধকারের সুযোগ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। ওর নিঃশ্বাসের শব্দ যেন ক্রমে তীব্র হচ্ছে। আমার মনে হচ্ছিল ও হয়তো এখনই আমাকে স্পর্শ করবে, কিন্তু কোনো স্পর্শ এলো না। ও সারা রাত সোফায় বসে আমাকে একদৃষ্টে দেখে গেল। এই নীরবতা যেন কোনো এক ঝড়ের পূর্বাভাস। আমি মনে মনে ভাবলাম, কালই আমাকে কঠোর হতে হবে, এভাবে চলতে পারে না। সকালবেলা নাস্তার টেবিলে আমি অনয়ের সাথে কোনো কথা বললাম না। ও
ও নিজ থেকেই কথা বলার চেষ্টা করল। মা, কাল রাতে তোমার ঘুম ভালো হয়েছে তো? আমি পাশে ছিলাম বলে বোধহয় তুমি নিশ্চিন্তে ঘুমালে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। নিশ্চিন্তে? আমি তো সারা রাত আতঙ্কে ছিলাম। ওর এই ব্যর্থবোধক কথাগুলো আমাকে পাগল করে দিচ্ছে। আমি ঝাঝা গলায় বললাম, অনয়, তুই কি চাস বলতো? তোর এই আচরণগুলো কিন্তু স্বাভাবিক নয়। তুই কি ভুলে যাচ্ছিস আমি তোর মা? অনয় একটু থমকে গেল। ওর চোখে এক মুহূর্তের জন্য বিষণ্ণতা খেলে গেল, কিন্তু পরক্ষণেই ও আবার স্বাভাবিক হয়ে বলল, মা, আমি তো তোমাকে শুধু একটু সুখী দেখতে চাই। তোমার এই সুন্দর রূপ, এই যৌবন সবই তো অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে। আমার হাত থেকে চায়ের কাপটা পড়ে যাচ্ছিল। ও আমার দিকে এগিয়ে এলো কাপটা তুলতে। ওর হাত আমার হাতের খুব কাছে এলো, কিন্তু ও ছুঁল না। কেবল এক অদ্ভুত শীতল দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলার স্বর আটকে গেল। আমার মনে হচ্ছিল আমি এক মায়ার চালে আটকে পড়ছি। অনয় যেন আমাকে বোঝাতে যাচ্ছে যে আমার এই নারীত্ব কেবল ওর জন্যই, অথচ কোনো শারীরিক স্পর্শ ছাড়াই ও মানসিকভাবে আমাকে ধর্ষণ করছে। এই ভাবনাটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি নিজেকে নিজের ঘরে বন্দি করে ফেললাম। বিকেলে অনয় আমার জন্য একটা পার্সেল নিয়ে এলো। আমি খুলে দেখি একটা লাল রঙের খুব পাতলা শিফন শাড়ি। ও বলল, মা, এটা পরো তো, তোমাকে খুব কামুক দেখাবে। আমি আর সহ্য করতে পারলাম না। ওর গালে সজোরে একটা চড় কষিয়ে দিলাম। চিৎকার করে বললাম, ছি অনয়, তুই এত নিচে নেমে গেছিস? নিজের মায়ের সাথে তুই এসব করছিস? তোর কি কোনো লজ্জা নেই? অনয় গাল হাত বুলিয়ে শান্তভাবে হাসল। সেই হাসিটা ছিল পৈশাচিক। ও বলল, মা, তুমি ভুল বুঝছ। আমি তো তোমার ভালোই চাইছি। আমি কাঁদছিলাম। আমি বললাম, তোর বাবা নেই বলে তুই আমাকে এভাবে হেনাস্তা করবি? তুই আমার শরীরের ইঙ্গিত দিচ্ছিস, আমাকে লাল শাড়ি পরতে বলছিস, এসবের মানে কি? ও কোনো উত্তর না দিয়ে আমার আলমারি থেকে একটা ডায়েরি বের করল। আমি চমকে উঠলাম। ওটা আমার গোপন ডায়েরি, যেখানে আমি আমার একাকিত্বের আর না পাওয়া কামনার কথা লিখে রাখতাম। ও বলল, মা, তোমার এই ডায়েরিটা আমি পড়েছি। তুমি লিখেছিলে তুমি নিজেকে খুব একা ভাবো, কেউ তোমাকে স্পর্শ করে না বলে তোমার কষ্ট হয়। আমি তো শুধু তোমার সেই ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করছিলাম। আমি ভেবেছিলাম, মা যদি চায় তবে আমি কেন হব না? আমি ঘৃণায় সংকুচিত হয়ে গেলাম। নিজের ডায়েরির সেই দুর্বল মুহূর্তের কথাগুলো আজ আমার সামনে কাল হয়ে দাঁড়িয়েছে। অনয় কি তবে আমার ডায়েরি পড়ে আমাকে ভুল বুঝেছে, নাকি ও এই সুযোগটা নিতে চাইছে? আমার মনে হলো পৃথিবীটা আমার পায়ের তলা থেকে সরে যাচ্ছে। আমি কি সত্যিই অনয়কে এমন কোনো ইঙ্গিত দিয়েছিলাম আমার ডায়েরির মাধ্যমে? অনয়ের হাতে আমার ডায়েরিটা দেখে আমার মনে হলো আমি জীবন্ত অবস্থায় কবরে চলে গেছি। ওই ডায়েরিটা ছিল আমার মনের এক গোপন অরণ্য, যেখানে সমাজ বা সম্পর্কের কোনো বালাই ছিল না। সেখানে আমি লিখেছিলাম একজন নারীর অপূর্ণতার কথা, একাকিত্বের দহনের কথা। কিন্তু অনয় সেটাকে নিজের মতো করে ব্যাখ্যা করে নিয়েছে। ও মনে করেছে আমার এই একাকিত্বের ভাগিদার হওয়ার অধিকার ওর আছে। আমি কাঁপতে কাঁপতে ওর হাত থেকে ডায়েরিটা কেড়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও সেটা উঁচুতে ধরে হাসতে লাগল। ও বলল, মা, তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো তোমার সেই না বলা কথাগুলো বুঝতে পেরেছি। তুমি চাও কেউ তোমাকে দেখুক, কেউ তোমাকে অনুভব করুক। আমি কি যথেষ্ট নই? ওর এই সরাসরি কথাগুলো আমার মাতৃত্বের মূলে কুঠারাঘাত করল। আমি বিছানায় বসে পড়লাম। আমার মনে হচ্ছিল এই ২৫ বছর ধরে আমি যে সন্তানকে লালন পালন করেছি, সে আসলে আমার সন্তান নয়, বরং এক অপরিচিত পুরুষ, যে আমার শরীরের প্রতিটি ভাঁজ মেপে দেখছে। সেদিন রাতে আমি ঘরের দরজা ভেতর থেকে ডাবল লক করে দিলাম। মনে হচ্ছিল অনয় দরজার বাইরে দাঁড়িয়ে আমার নিঃশ্বাসের শব্দ গুনছে। কোনো স্পর্শ নেই, কোনো ধস্তাধস্তি নেই, অথচ আমি মানসিকভাবে নিঃস্ব হয়ে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমি নিজের ঘরেই এক বন্দী শিকার। পরের ২ দিন আমি ঘর থেকে বের হলাম না। অনয় বারবার দরজায় ধাক্কা দিল, খাবার নিয়ে এলো। ও বাইরে থেকে বলতে লাগল, মা, তুমি কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছ? আমি তো সেই কাজটাই করছি যা তুমি মনে মনে চাও। ওর এই কথাগুলো বিষের মতো আমার কানে বিঁধছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের দিকে তাকালাম। এই গঠন, এই রূপ, সবে কি অভিশাপ? কেন অনয় আমাকে একজন মা হিসেবে না দেখে একজন তৃষ্ণার্ত নারী হিসেবে দেখছে? আমি ঠিক করলাম আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু কোথায় যাব?
এই বয়সে এসে কার কাছে আশ্রয় নেব? আমার মনে হলো অনজ আমাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। ও জানত যে আমি ওকে ছাড়া কোথাও যেতে পারব না, তাই ও ওর এই মনস্তাত্ত্বিক খেলা চালিয়ে যাচ্ছিল। ও প্রতিদিন নতুন নতুন কাপড় কিনে আনত আমার জন্য, কখনো ছোট হাতার ব্লাউজ, কখনো বা একদমই স্বচ্ছ ওড়না। ও সেগুলো দরজার সামনে রেখে যেত আর নিচু স্বরে বলতো, মা, এগুলো পরলে তোমাকে আরও মোহময়ী লাগবে। ওর প্রতিটি শব্দে আমি এক অদৃশ্য নোংরা স্পর্শ অনুভব করতাম। তৃতীয় দিন আমি ঘর থেকে বের হলাম। আমার হাতে ছিল একটা ধারালো বটি। আমি ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালাম। অনয় সোফায় বসে একটা বই পড়ছিল। আমাকে দেখেও হাসল। আমি চিৎকার করে বললাম, অনয়, আজ হয় তুই মরবি, না হয় আমি মরব। তুই কি চাস বলতো? কেন তুই আমার জীবনটাকে নরক বানিয়েছিস? অনয় নির্বিকার মুখে উঠে দাঁড়াল। ও আমার দিকে ধীর পায়ে এগিয়ে এলো। আমি বটিটা উছিয়ে ধরলাম। ও আমার ঠিক সামনে এসে দাঁড়াল, একদম বুক চিতিয়ে। ও বলল, মারো মা, যদি তোমার মনে হয় আমি ভুল কিছু করেছি তবে আমাকে মেরে ফেলো, কিন্তু তার আগে একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি কি সত্যিই তোমার এই একাকিত্ব থেকে মুক্তি চাও না? ওর চোখের ওই তীব্র চাহনি দেখে আমি থমকে গেলাম। ও আমার হাত থেকে বটিটা কেড়ে নিল খুব সহজেই, কোনো জোড়াজোড়ি ছাড়াই। তারপর ও আমার কাঁধে হাত রাখতে চাইল, কিন্তু রাখল না। শূন্যে ওর হাতটা কিছুক্ষণ থমকে থেকে ও বলল, মা, আমি আজ রাতে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। সেখানে গেলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। রাত তখন প্রায় 10টা। অনয় আমাকে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল। শহরের এক প্রান্তে জীর্ণ একটা দালান। আমি অবাক হয়ে বললাম, এখানে কেন নিয়ে এসেছিস? অনয় আমাকে ভেতরে নিয়ে গেল। একটা ঘরে দেখলাম একজন বৃদ্ধা একা বসে কাঁদছেন। অনয় আমাকে বলল, মা, জানো তো এই মহিলাটি কে? ইনি বাবার ছোটবেলার এক বন্ধুর মা। ওনার ছেলেও ওনাকে এভাবেই সন্দেহ করত। ওনার ছেলেও ভাবত ওনার মা বুঝি কারো সাথে সম্পর্কে জড়িয়েছেন। সেই অপমানে ওনার ছেলে ওনাকে এখানে ফেলে দিয়ে গেছে। আমি কিছু বুঝতে পারছিলাম না। অনয় আমার হাত ধরল, এই প্রথমবার, কিন্তু কোনো লালসা নিয়ে নয়। ও বলল, মা, আমি গত কয়েক মাস ধরে দেখছিলাম তুমি নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছ। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে, ডায়েরিতে নিজের একাকিত্বের যন্ত্রণার কথা লিখতে। আমি আসলে তোমাকে রাগাতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি যেন নিজের উপর রেগে গিয়ে অন্তত প্রতিবাদ করো। আমি যে শাড়িগুলো এনেছিলাম ওগুলো আসলে আমার হবু স্ত্রীর জন্য কেনা ছিল। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি এখনো নিজের সম্মান নিয়ে কতটা সচেতন। আমি স্তব্ধ হয়ে গেলাম। অনয় বলল, মা, ডায়েরিতে তুমি লিখেছিলে কেউ আমাকে দেখে না। আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম যে আমি তোমাকে দেখি। আমি তোমাকে একজন নারী হিসেবে সম্মান করি বলেই তোমার মনের কথাগুলো বুঝতে চেয়েছি। কিন্তু তুমি সেটাকে নোংরা ইঙ্গিত ভেবে নিলে। আমি কি এতটাই খারাপ? আমার মাথার ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার নিজের মনের ভেতর জমে থাকা হাহাকার আর অতৃপ্তি আমাকে সবকিছুর ভুল ব্যাখ্যা দিতে বাধ্য করেছিল। আমি অনয়কে সন্দেহ করেছি, অথচ ও চেয়েছিল আমার একাকিত্ব ঘোচাতে। ও চেয়েছিল আমি যেন বুঝতে পারি যে আমি একা নই, আমার একটা পরিচয় আছে। আমি কান্নায় ভেঙে পড়লাম। অনয় আমাকে জড়িয়ে ধরল। এই এক পবিত্র আলিঙ্গন। কোনো শারীরিক আকাঙ্ক্ষা নেই, কোনো অস্বাভাবিকতা নেই, কেবল মা আর ছেলের এক গভীর ভালোবাসার বন্ধন। আমি বললাম, বাবা, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে ভুল বুঝেছি। অনয় আমার চোখের জল মুছে দিয়ে বলল, মা, সমাজ আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু মা আর ছেলের সম্পর্কের পবিত্রতা কেউ শিখিয়ে দেয় না। তুমি শুধু মা নও, তুমি একজন মানুষ। তোমার ভালো লাগা মন্দ লাগা থাকতেই পারে, সেটাকে অপরাধ ভেবো না। আমরা বাড়ি ফিরে এলাম। সেই লাল শাড়িটা আমি আলমারিতে তুলে রাখলাম অনয়ের হবু স্ত্রীর জন্য। আজ আর আমার আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস পড়ে না, কারণ আমি জানি আমার সন্তান আমাকে আমার মতোই ভালোবাসে। মানুষের মন অনেক সময় নিজের অতৃপ্তির আয়নায় অন্যের আচরণকে ভুলভাবে প্রতিফলিত করে। সন্দেহ সম্পর্কের বেশ। মা ও সন্তানের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিশ্বাস ও স্বচ্ছতা। মনের কথা লুকিয়ে না রেখে প্রকাশ করলে অনেক বড় ভুল বোঝাবুঝি থেকে মুক্তি পাওয়া সম্ভব। নারীত্ব বা মাতৃত্ব কোনোটি একক পরিচয় নয়, বরং একজন মানুষের সুস্থ মনের বিকাশই জীবনের আসল সৌন্দর্য। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল।
দেখা হবে পরবর্তী